Hello students, once again welcome to the online platform of হালদার E-Academy. আমরা গত ক্লাস থেকে ওড টু আ স্কাইলার্ক অর্থাৎ পার্সিবিসি শেলির লেখা ওড টু আ স্কাইলার্ক এই কবিতাটার ডিসকাশন শুরু করেছি। আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে কবিতাটার স্ট্রাকচার, রিদম কি মেনটেন হয়েছে অর্থাৎ রাইম স্কিম, এই সমস্ত বেসিক প্যাটার্নগুলো, কত লাইনের কবিতা, কি কি প্যাটার্ন মেনটেন হয়েছে এগুলো দেখেছি। তো আজকে থেকে আমরা ডিসকাশন শুরু করব এই কবিতাটার ইন ডিটেলড লাইন বাই লাইন অ্যান্ড ওয়ার্ড বাই ওয়ার্ড। তো চলো শুরু করা যাক কবিতাটার ইন ডিটেল ডিসকাশন। এবং এই কবিতাটা যেহেতু 21টা স্ট্যান্জার একটা কবিতা, সেক্ষেত্রে এই কবিতাটার ক্ষেত্রেও আমি স্ট্যান্জা ওয়াইজ যখন পড়াবো, ফিগার অফ স্পিচটাও স্ট্যান্জা ওয়াইজই তোমাদের বলে দেবো। সেক্ষেত্রে তোমাদের স্ট্যান্জা ওয়াইজ ব্যাপারটা দেখে নিতে বেশি সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকে লাইন বাই লাইন ডিসকাশন। একদম প্রথমে টেক্সটে কি বলছেন? Hail to thee, bleated spirit, but thou never wert, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art. তাহলে কবিতাটা শুরু হচ্ছে অ্যাব্রাপ্টলি, সাডেনলি, এবং সেখানে কবি দেখো তার আগে একটা জিনিস যেটা আমি অলরেডি ওয়েস্ট উইন্ড করানোর সময় তোমাদের বলেছি, বাট স্টিল আই এম ট্রাইং টু রিফ্রেশ ইয়োর মেমোরি, দ্যাট শেলি ওয়াজ রেবেলিয়াস by nature in his personal life, and she was not accepted by his society in then time. তিনি কিন্তু আউটকাস্টেড ছিলেন তার সোসাইটি থেকে, তার এই রেবেলিয়াস স্পিরিটের জন্য। এবং একেবারেই এখানে দেখো কবিতাটা শুরুই হলো হেল টু দি। হেল শব্দটা খুব ইম্পর্টেন্ট। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার স্পটিং আ সিঙ্গিং স্কাইলার্ক ফ্লাইং অ্যাবভ হিম। একটা সিঙ্গিং স্কাইলার্ককে নিয়ে লেখা কবিতাটা। বাট দেখো কবিতাটা শুরু করলেন কবি হেল বলে। হেল শব্দটা ইটস নট আ নর্মাল ওয়ান, নট আ কমন ওয়ার্ড। আমরা হেল তো একটা সম্বোধন, কিন্তু দেখো একটা গ্রিটিংস, বাট ইন দিস কেস এটা কিন্তু নট অনলি আ সিম্পল গ্রিটিং টু এনিওয়ান, এরকম নয়। Rather, he calls out to the bird not in greeting but in reverence. অর্থাৎ হেল আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোনো রয়্যাল পার্সন, কোনো রাজা মহারাজা, কোনো গ্রেট পার্সন, অর্থাৎ অনেক হাই লেভেলের কোনো পার্সনকে আমরা সম্বোধন করি হেল বলে। আমরা আমার ফ্রেন্ডসদের সাথে দেখা হলে হ্যালো বলি, হেল বলি না। তাহলে হেল টু দি, এই যে কাকে রেফার করছেন? ব্লিথ স্পিরিট। ব্লিথ স্পিরিট বলতে কাকে বোঝাচ্ছে? ব্লিথ মানে হচ্ছে ভীষণ জয়ফুল, হ্যাপি। তাহলে এখানে পোয়েট প্রথমেই বুঝিয়ে দিলেন দ্যাট হি ইজ নট টকিং অ্যাবাউট এনি সিম্পল স্কাইলার্ক, একটা সাধারণ কোনো স্কাইলার্ক যার ফটো দেখলেই আমরা জানি যে আচ্ছা চলো এটা স্কাইলার্ক পাখি, এরকম কোনো স্কাইলার্ককে নিয়ে তিনি যে কথা বলছেন না, তিনি এটা প্রথমেই ক্লিয়ার করিয়ে দিচ্ছেন এই ব্লিথ স্পিরিট শব্দটার মধ্যে দিয়ে, যে দিস ইজ নট আ রিয়েল বার্ড বাট দিস ইজ অ্যান আইডিয়াল বার্ড। এই পাখিটা বিলং করে একটা আইডিয়াল ওয়ার্ল্ডে, একটা প্লেটনিক ওয়ার্ল্ডে। হি ক্লেমস ইট ইজ as a divine spirit, এটা একটা ডিভাইন স্পিরিট। তার জন্যই স্পিকার অ্যাড্রেসেস দ্য স্কাইলার্ক উইথ এনথুসিয়াজম অ্যান্ড অ্যাডমিরেশন। কি বলছেন? দ্য স্কাইলার্ক ইজ রেফার্ড টু অ্যাজ ব্লিথের স্পিরিট। কেন ব্লিথের স্পিরিট? বিকজ দ্য স্কাইলার্ক ইজ এক্সপ্রেসিং দ্য জয়াস, এই যে ব্লিথের শব্দটাই এক্সপ্রেস করছে দ্য জয়াস নেচার অফ দ্য বার্ড, অর্থাৎ সে ভীষণ আনন্দে আছে। এবং দেখো স্পিরিটের এস বড় হাতের, তার মানে প্রথমেই তাকে আলাদা করে দেওয়া হলো, ক্যাটেগরাইজ করে দেওয়া হলো আর পাঁচটা সাধারণ সিম্পল স্কাইলার্কের থেকে। এবং সাথে সাথে এটাও বোঝানো হচ্ছে দ্যাট হি ইজ নট অনলি টকিং অ্যাবাউট এনি সিঙ্গল স্কাইলার্ক। এখানে স্কাইলার্ক শুধু স্কাইলার্ক নয়, রাদার অ্যান এন্টিটি, অ্যান আইডিয়াল। হি ক্লেমস ইট অ্যাজ আ ডিভাইন স্পিরিট
কি বলছে? দ্যাট ফ্রম হেভেন, আবার লক্ষ্য করো হেভেনের এইচটাও কিন্তু বড় হাতের ক্যাপসে। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, মানে তুমি কোথায় আছো ঠিক সেটা আমরা অ্যাজাম্পশন করতে পারছি না। মেবি এটা হেভেন বা তার ধারে কাছের কোনো অংশ, অর্থাৎ আপার লেভেল। That means the speaker acknowledges that the skylark is not just an ordinary bird, but possesses a unique quality, a uniqueness. Pourest thy full heart. That means this divine spirit is pouring out its heart through a song of spontaneous art. বলছে পোরেস দ্য ফুল হার্ট, এখানে হার্ট শব্দটার মানে কিন্তু ইমোশন বা ফিলিংস, যেটা বলবে তোমরা। তার মানে সে তার সমস্ত ইমোশন বা ফিলিংস একদম ওপেন আপ করে দিচ্ছে, এখানে হাইড করে রাখার কোনো ব্যাপার নেই। অ্যাবান্ডান্স অফ সং, এবং সেই সংটা কেমন? ইন প্রফিউজ স্ট্রেনস অফ আনপ্রেমিডিটেটেড আর্ট। এই আনপ্রেমিডিটেটেড আর্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট। দেখো আগে আন শব্দটা বাদ দিয়ে প্রেমিডিটেটেড, প্রেমিডিটেটেড অর্থাৎ মেডিটেটেড, অর্থাৎ যেটা ভীষণ প্ল্যান্ড, ফোকাসড, প্রিপ্ল্যান্ড, সেটাকে প্রিমেডিটেটেড বলা হচ্ছে। কিন্তু এখানে এই আর্টটা কেমন? এটা প্রিমেডিটেটেড নয়। দ্যাটস ওয়াই হি ইজ ইউজিং দ্য প্রেফিক্স আন। আনপ্রেমিডিটেটেড মানে এটা আগে থেকে তৈরি করা কিছু নয়। The poet means to say that the song of the bird is spontaneous, coming from within automatically. একদম দেখো কোলরিজের একদম ওই কথার সাথে মিলে যাচ্ছে যে স্পন্টেনিয়াস ওভারফ্লো, যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, যেটা এনারা বলেছিলেন আমাদের লিরিক্যাল ব্যালাডসে, ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের যে ব্যাখ্যা। তার মানে the bird does not need any rehearsal, any practice to produce such kind of music. It is coming automatically, spontaneously, and which is very 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 beautiful. তাহলে প্রথম স্ট্যান্জাটায় আমরা পেলাম যে এমন একটা স্পিরিট, সে এমন গান গেয়ে চলেছে, সেই কম্পোজিশনটা এমনই যেটা কোনো আগে থেকে প্ল্যান্ড নয়, এবং আসছে যার থেকে সে একটা কাইন্ড অফ হাই স্টেটে রয়েছে, যাকে ব্লিথ স্পিরিট বলে কবি রেফার করলেন। হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ thou springest like a cloud of fire, the blue deep thou wingest, and singing still dost soar, and soaring ever singest. কি বলছে? হায়ার স্টিল অ্যান্ড হায়ার। The second stanza emphasizes the skylark's ability, skylark's capability to ascend higher and higher into the sky. দেখো পাখিটা তার গতি কিন্তু থামাচ্ছে না, হায়ার স্টিল অ্যান্ড হায়ার। সো দ্য বার্ড ইজ নট স্টপিং ইজ অ্যাসেন্ট, অর্থাৎ ঊর্ধ্বমুখে গতি। ইট ইজ ফ্লাইং অ্যাজ ইফ ইট হ্যাজ স্প্রাং আপ ফ্রম দ্য আর্থ। দেখো ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, মানে বোঝাই যাচ্ছে যে তার গতি, সে কোথায় ছিল? গতিতে ছিল। আর স্প্রিংগেস্ট মানে এম্বার্ক অন ইটস জার্নি, অর্থাৎ স্টার্টেড ইজ জার্নি। সে কোথা থেকে তার জার্নি স্টার্ট করেছে? আর্থ থেকে। তার গতিটা কেমন? তার গতিটা অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ সে উপরের দিকে উড়ে চলেছে। এবং দেখো এত সুন্দর সেলির পিকচারাইজেশন, আমরা কবিতাটা যদি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আমরাও স্কাইলার্কের সাথে সাথে যেন পুরো গতিটা, পুরো জার্নিটা করব। তারপর কি বলছেন? লাইক আ ক্লাউড অফ ফায়ার, দ্য বার্ড ইজ লাইকেন্ড টু আ ক্লাউড অফ ফায়ার। দেখো সাধারণত ফায়ারকে কিন্তু, মানে ক্লাউডকে কিন্তু কখনো ফায়ারের সাথে বলা হয় না, আনকমন একটা ইউজ। ক্লাউড অফ ফায়ার মানে প্রচুর মেঘের ঘনঘটাকে বোঝানো হচ্ছে। The bird is likened to a cloud of fire as it rises from the earth.
মানে এখানে শেলি কম্পেয়ার্স দ্য বার্ড টু আ ক্লাউড অফ ফায়ার বিকজ অফ বিং পাওয়ারফুল অ্যান্ড আনস্টপেবল। তাহলে এদের দুজনের মধ্যে যে কম্প্যারিজনটা করা হলো সেটা কি কি কোয়ালিটির ওপর করা হলো? একটা হচ্ছে পাওয়ারফুল, মানে এর গতিটা যতটা কতটা পাওয়ারফুল ওই ক্লাউডটার মতো, আর একটা হচ্ছে আনস্টপেবল, এবং এটা আনস্টপেবল, একে কিন্তু থামানো পসিবল নয়, এ নিজের গতিতে উপরের দিকে ঊর্ধ্বমুখী। দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট, এখানে ব্লু ডিপ বলতে একেবারেই কিন্তু ভাস্টনেস অফ স্কাইকে রেফার করা হচ্ছে। ব্লু ডিপ, দেখো দেখে মনে হচ্ছে কথাটা শুনে যে যেন সি কে রেফার করা হচ্ছে, এটা তোমাদের বারবারই মনে হবে, বাট আমরা দেখে নিয়েছি তার গতিটা ঊর্ধ্বমুখী, তার মানে সে আকাশের দিকে যাচ্ছে। সো ব্লু ডিপ সিম্বলাইজিং দ্য ভাস্টনেস অফ দ্য স্কাই। দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট, সেদিকে সে কি হয়েছে? কন্টিনিউয়াসলি উড়ে চলেছে। and singing still dost soar and soaring ever singest, অর্থাৎ he compares the bird to a cloud of fire because of being powerful and unstoppable, definitely, আর তার সাথে সাথে even though the bird is still ascending, এই যে soaring তার মানে কি? সে ওপরের দিকে উড়ে চলেছে, ascending, the bird is still ascending but it also keeps up its song continue, সে কিন্তু গান করা বন্ধ করে দেয়নি, সে ওপরের দিকে উঠছে এটাও ঠিক, মানে the skylark performs with ease two action, একটা হচ্ছে সিঙ্গিং আর একটা হচ্ছে সোরিং। এবং এই যে সোর মানে it sings at its source, গান গাইতে গাইতে উঠছে, it soars as it sings, উড়তে উড়তে গান গাইছে, অর্থাৎ গান গাওয়াটা তার কাছে দেখো বেঁচে থাকার মতো, মানে আমরা যেরকম করে ব্রেথ টেকিং একটা ব্যাপার, নিঃশ্বাস নিই, এ সেরকম ভাবেই গান গায়। So the skylark continues to sing and it is conveying the idea of simultaneous flight and simultaneous song, দুটো কাজই সে একসাথে করছে। So that's all about the critical part of the first two stanzas, প্রথম দুটো স্ট্যাঞ্জার ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ডিপ মিনিং যেটা বলবো সেটা, ইনার মিনিং যেটা বলবো সেটা এতটাই। কিন্তু এর সাথে সাথেই আমরা এই দুটো স্ট্যাঞ্জাতে যে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে খুব চট করে কিন্তু সেগুলোও দেখে নেব। আমরা প্রথম ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি নাম্বার 1, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোনটা আমরা জানি, যেখানে কাউকে সম্বোধন করে বলা হয় সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তাহলে আমরা প্রথম অ্যাপোস্ট্রফি পেয়ে যাচ্ছি হেল টু দি। আমি নাম্বারিং করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে হি কলস দ্য, অর্থাৎ শেলি দ্য পোয়েট দ্য স্পিকার কলস দ্য বার্ড ডিরেক্টলি। সো হেল টু দি ব্লিথ স্পিরিট, পুরো লাইনটাই আমরা ধরতে পারি হেল টু দি ব্লিথ স্পিরিট। This is a classic example of the figure of speech apostrophe, কারণ এখানে স্কাইলারকে ব্লিথ স্পিরিট বলে সম্বোধন করা হচ্ছে। আমরা আমাদের সেকেন্ড ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি মেটাফর। মেটাফর পেয়ে যাচ্ছি কোথায়? মেটাফর পেয়ে যাচ্ছি আমরা এই শব্দটার মধ্যে, অনলি স্পিরিট, এই শব্দটার মধ্যে আমরা পেয়ে গেলাম মেটাফর। কেন? কারণ এখানে স্পিরিট বলতে দ্য স্কাইলার্ক ইজ বিং অ্যাড্রেসড as though it were a human being, অর্থাৎ এখানে স্কাইলার্ককে হিউম্যান বিইং এর সাথে একটা ইনডিরেক্ট কম্পারিজন করা হয়েছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর।
আমরা 3 নম্বর ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি, thy full of art, thy full heart। 3 নম্বর ফিগার অফ স্পিচ আমরা পেয়ে গেলাম সিনেকডকি। সিনেকডকি কিভাবে? কারণ এই দেখো, এই যে হার্ট শব্দটা, এটা কিন্তু একটা ফিজিক্যাল অবজেক্ট। এখানে আমরা পার্ট ফর দি হোল পাচ্ছি। ফিজিক্যাল অবজেক্ট, দ্য পার্ট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য হোল, দ্যাট ইজ দ্য স্কাইলার্ক। তাই ফুল হার্ট বলতে এখানে হার্ট শব্দটার মধ্যে দিয়ে কাকে রেফার করা হয়েছে? স্কাইলার্ক কে রেফার করা হয়েছে। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম 3টে ফিগার অফ স্পিচ। হেল টু দি ব্লিথেড স্পিরিট, এটা অ্যাপোস্ট্রফি। সেকেন্ড, ও শুধুমাত্র স্পিরিট শব্দটা এক্সাম্পল অফ মেটাফোর। আর থার্ড ওয়ান পেয়ে গেলাম পোর ইজ দাই ফুল হার্ট, অর্থাৎ দাই ফুল হার্ট পার্টে হার্ট রিপ্রেজেন্ট করছে স্কাইলার্ককে, পার্ট ফর দি হোল। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি। এরপরের ফিগার অফ স্পিচ আমরা দেখে নিচ্ছি। আমরা পরের ফিগার অফ স্পিচ পাচ্ছি এই জায়গাটায়, দ্য ব্লু ডিপ। ব্লু ডিপ এটা কিন্তু এক্সাম্পল অফ মেটোনিমি। আমরা সিনেকডকি যেমন পেলাম, আমরা এবার পেয়ে গেলাম মেটোনিমি। এখানে স্পেসিফিক থেকে জেনারেলে গেছে। The blue deep specific, the blue deep has been used to suggest the general, that is the physical atmosphere of the sky। তাহলে এখানে স্পেসিফিকটা হচ্ছে ব্লু ডিপ, সে সাজেস্ট করছে জেনারেলকে, সেই জেনারেলটা হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যাটমসফিয়ার অর স্কাই। তাহলে ব্লু ডিপটা পেয়ে গেলাম এক্সাম্পল অফ মেটোনিমি। আমরা পরের ফিগার অফ স্পিচ একটা পাচ্ছি, লাইক আ ক্লাউড অফ ফায়ার। লাইক আ ক্লাউড অফ ফায়ার, এটা অবশ্যই এক্সাম্পল অফ সিমিলি। জাস্ট আ সেকেন্ড, এক্সাম্পল অফ সিমিলি। কারণ এখানে ক্লাউড অফ ফায়ারের সাথে একদম ডিরেক্টলি বার্ডকে একটা কম্পারিজন করা হয়েছে, সেটা তো আমরা জানি, বুঝতেই পেরেছি, লাইক আ ক্লাউড অফ ফায়ার। বাট দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ বিবলিক্যাল অ্যালিউশন। ওকে, এটা মাথায় রাখতে হবে। সিমিলিটা আমরা ইজিলি বুঝতে পারবো, কিন্তু বিবলিক্যাল অ্যালিউশনটা আমাদের একটু না জানলে আমরা বুঝতে পারবো না। এই সেম জায়গাটাই কিন্তু সিমিলি, আবার এটাই একটা বিবলিক্যাল অ্যালিউশন। এটা কোন বিবলিক্যাল রেফারেন্সকে ইউজ করা হচ্ছে? যে দ্য হিব্রিউ ট্রাইব ওয়ান্ডারিং ইন দ্য ডেজার্ট আফটার ফ্লিইং ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্ট থেকে যখন হিব্রিউ জাতটাকে, হিব্রিউ ট্রাইবটাকে তাড়িয়ে দেওয়া হয়, মানে তারা ওখান থেকে পালিয়ে আসে, তাড়িয়ে দেওয়ার যে বেটার, তারা যখন ওখান থেকে পালিয়ে আসে ইজিপ্ট থেকে, তারপর তারা কিরকম ভাবে ওয়ান্ডার করছিল, ঠিক যেন এরকম, এই লাইক আ ক্লাউড অফ ফায়ার। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ বিবলিক্যাল অ্যালিউশন। এর সাথে সাথে আমরা দেখে নেব একদম লাস্ট ফিগার অফ স্পিচ, এই সেকেন্ড স্ট্যান্জারি, সেটা হচ্ছে অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোজড সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট। এটা একদম একটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কায়াসমাস। কায়াসমাস মানে যেখানে কি হয়, যেখানে এই যে কিভাবে দেখানো হচ্ছে, দেখো অপোজিটটাকে দেখানো হচ্ছে না, সিঙ্গিং স্টিল ডোজ সোর and soaring ever singest. So this is also an example of chiasmus.
তাহলে আমরা এই কবিতাটা থেকে এই প্রথম দুটো স্ট্যান্জা থেকে পেয়ে গেলাম একদম প্রথম অ্যাপোস্ট্রফি, তারপর পেলাম মেটাফর, 3 নম্বরে পেয়েছি সিনেকডকি, তারপর আমরা পেয়ে গেছি মেটোনিমি, তারপর আমরা 5 নম্বরে পেলাম লাইক আ ক্লাউড অফ ফায়ারে একই সাথে সিমিলি এবং একটা বিবলিক্যাল অ্যালিউশন, এবং 7 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি গ্রেট এক্সাম্পল অফ কায়াসমাস। তাহলে এই দুটো স্ট্যান্জায় আমরা এতগুলোই ফিগার অফ স্পিচ পাচ্ছি যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট আমাদের আপকামিং এসএলএসটি এবং আপকামিং মাদ্রাসা সার্ভিসের জন্য। So that's all about the first 2 stanza of this poem. দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে আবার পরবর্তী দুটো স্ট্যান্জা নিয়ে এরকমই ক্রিটিক্যাল অ্যানালাইসিস উইথ অ্যানোটেশন, উইথ রেফারেন্সেস অ্যান্ড দ্য ডিপ ইনার ডিসকাশন অফ দি ফিগার অফ স্পিচ। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। দেখতে থাকো পরবর্তী ক্লাসগুলো। পরবর্তী ক্লাসে আশা করি আরো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারবো তোমাদের সাথে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।